প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ জ্বর। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন 1967 সালের আগস্টে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা জ্বর নিয়ে যেহেতু আজকে কথা বলবো, একটু জানতে চাইবো যে জ্বর বলতে আসলে কি বোঝানো হয় এবং সেটি কি ধরনের জ্বর সেটি বোঝার উপায় কি? ধন্যবাদ। আমাদের এখানে মানুষজনের একটা খুব কমন কমপ্লেইন হচ্ছে জ্বর। অনেকে কিন্তু জ্বর আর জ্বর জ্বর ভাবকে একটু কনফিউজ করে ফেলে। তো এই জন্য আমাদেরকে আসলে ক্লিয়ারলি জানতে হবে জ্বর মানে কি আর কি। জ্বর হচ্ছে আমাদের শরীরে একটা স্বাভাবিক তাপমাত্রা থাকে। এই স্বাভাবিক তাপমাত্রার আবার ভেরিয়েশন আছে, সকালে এক ধরনের বিকালে এক ধরনের। তো মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ধরেন 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু সেটা আবার সন্ধ্যার দিকে আপনার 1 ডিগ্রি ফারেনহাইট বেশিও থাকতে পারে। তো জ্বর বলতে হবে যদি কোনো সময় এমন হয় যে আমাদের অন্যান্য সময়ের তাপমাত্রা যদি 98.4-এর বেশি হয়, অথবা যদি আপনার বিকেল থেকে শুরু করে অন্য সময়টাতে 99.4-এর বেশি হয়, সেটাকে আমরা বলবো জ্বর। আর জ্বর জ্বর ভাব মানে মানুষের মনে হতে পারে তার জ্বর এসেছে, কিন্তু যদি আপনি তাপমাত্রা দেখেন যে আসলে যেটুকু বলা হয়েছে তার নিচে আছে, তাহলে সেটা আসলে জ্বর জ্বর ভাব, জ্বর জ্বর নয়। আচ্ছা, তো কি কি ধরনের জ্বর আসলে হয় এবং কি কারণে হচ্ছে সেটি বোঝার উপায় কি জ্বরের ধরন দেখে? আচ্ছা, জ্বর তো আসলে একটা লক্ষণ, এটা তো কোনো ডায়াগনোসিস না। তো অনেক ধরনের জ্বর কিন্তু আমরা দেখে থাকি আর কি। আমাদের কাছে যখন রোগীরা আসে, তো কতগুলো প্যাটার্নের জ্বর আছে যাকে ভাগ করে ফেলা হয়। একটা জ্বর বলা হচ্ছে এটাকে কন্টিনিউড ফিভার, মানে সারাক্ষণ ধরে যে জ্বর থাকে সেটা একটা। এবং এই ধরনের জ্বরগুলোতে সাধারণত জ্বর কখনোই তাপমাত্রা স্বাভাবিকের মধ্যে নামে না, কখনোই নামবে না। আরেকটা জ্বর আছে, এটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট ফিভার, অর্থাৎ যেটাকে আপনার বলা যেতে পারে যে থেকে থেমে থেমে যে জ্বরটা আসছে। তো সেক্ষেত্রে জ্বরটা কিন্তু আপনার একদম আমাদের যে বেজ লাইন বলেন অথবা নর্মাল টেম্পারেচার সেখানে চলে আসতে পারে, পরে আবার হয়তো 1-2 দিন পরে জ্বর আসতে পারে। এটা এক ধরনের জ্বর। আরেকটা জ্বর আছে, এটাকে কোনো আপনি পার্টিকুলার প্যাটার্নের মধ্যে ফেলতে পারবেন, এটাকে বলে ইরেগুলার ফিভার। মানে হয়তো সকালেও এক সময় আসছে, বিকালেও আসছে, রাত্রেও আসছে, আবার কোনো এক সময় জ্বর ছাড়াও থাকছে। তো এই বিভিন্নভাবে প্যাটার্নকে আমরা জ্বর ভেবে ভাগ করে থাকি। যেহেতু লক্ষণ দেখা যাচ্ছে যে এক এক রোগের ক্ষেত্রে সেটি এক এক ভাবে প্রকাশ পাচ্ছে। এক্স্যাক্টলি। এবং জ্বর যখন পাওয়া যাবে এই সব লক্ষণগুলো দেখে এবং এর প্রকারভেদ দেখে, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে তার অন্তর্নিহিত কি কারণটা আছে জ্বরের। তখন সেটা পিছনে আমরা ওয়ার্ক করে হয়তো ডায়াগনোসিস করে ফেলতে পারবো যে তার কি কারণে জ্বরটা হয়েছে। আচ্ছা, তো এই জ্বর যেহেতু আপনি বলেন যে বিভিন্ন কারণে জ্বরটি আসে এবং জ্বরটি একটি লক্ষণ হিসেবে প্রকাশ পায়, তো সেটি আসলে জ্বরের ধরন দেখে বা মাত্রা দেখে কি আপনি একটু বলবেন যে কোন কোন জ্বরের ক্ষেত্রে আপনারা কোন কোন রোগটাকে প্রথমে চিন্তা করেন? এক্স্যাক্টলি, আসলে জ্বরের তো অনেক কারণ। একটা কমন কারণ চিন্তা করা হয় ইনফেকশন। আমরা সবাই খুব কমনলি জানি যে ইনফেকশন নামে একটা শব্দ আছে। কারণ ইনফেকশন তো আসলে অনেক ধরনের আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, কিছু পরজীবী আমাদের শরীরে থাকে, প্যারাসাইট, এগুলো অনেকগুলো কারণ থাকতে পারে। আবার শুধু যে ইনফেকশনের জন্যই জ্বর হবে বলে কোনো কথা নেই। আমাদের শরীরে অনেকে আমরা বলি যে ইনফ্ল্যামেটরি কন্ডিশন, অর্থাৎ আমরা যদি বাংলায় কেউ বলতে চাই, কেউ হয়তো এটাকে প্রদাহ বলতে পারে, যদিও প্রদাহ শব্দটা কঠিন হয়ে যায়। অনেক সময় রিয়াকশন বলে আমাদের বাংলাদেশের মানুষ। এগুলোর অনেকগুলো কারণে কিন্তু জ্বর আসতে পারে। আবার এমনও কিছু কারণ আছে যেগুলো খুব খারাপ ধরনের, যেমন ধরেন ক্যান্সার জনিত কারণ, এদের কারণে কিন্তু মানুষের জ্বর আসতে পারে। তাহলে আমরা যেসব করি যে যখন জ্বরটা আসে তখন এই জ্বরের সমস্ত লক্ষণগুলোকে গবেষণা করে তার প্রকারভেদ করে আমরা বুঝতে পারি। যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন একটা রোগী আপনার কাছে আসছে, সারাক্ষণ জ্বর হচ্ছে, প্রথম দিনেই জ্বর উঠে গেল অনেক বেশি, কিন্তু তার সঙ্গে তীব্র গায়ে ব্যথা হচ্ছে, সর্দি হচ্ছে, তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া এটা সম্ভবত একটা ভাইরাল ইনফেকশন। ঠিক একই রকমভাবে কোনো একটা জ্বর আসছে, কিন্তু উনি বলছেন যে আমার যখনই আসে তখনই আমার কাঁপুনি দিচ্ছে, সারা শরীরে কাঁপুনি দিয়ে তীব্র জ্বর চলে আসছে, যাওয়ার সময় জ্বর ঘাম দিয়ে চলে যাচ্ছে। তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে এই জ্বরের কিছু পার্টিকুলার কারণ থাকতে পারে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে আমরা ম্যালেরিয়া চিন্তা করতে পারবো, যদি কেউ ম্যালেরিয়া অঞ্চলে যদি যায়,
এটা ছাড়াও আপনার যদি কারো প্রস্রাবে ইনফেকশন থাকে, বিশেষ করে মহিলাদের অনেক বেশি হয়, তারাও কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসবে। আবার এমনও আছে শরীরের ভিতরে যদি কোনো জায়গায় ফোড়া হয়, সেটা ভিতরে আপনার লিভারে হতে পারে, আপনার লাংসে হতে পারে, ফুসফুসে হতে পারে। তো যে কোনো জায়গায় যদি আপনার দেখা যায় যে অর্গানেও যদি হয় সেটিও তখনও কিন্তু আপনার কাঁপুনি দিয়ে জ্বর হিসেবে প্রকাশ। যদি এই ধরনের প্যাটার্ন নিয়ে কেউ আসে, তখন আমরা এইসব ইনভেস্টিগেশন করে তাকে প্রমাণ করতে পারি যে কি কারণে তার জ্বরটা চলে আসছে। আচ্ছা, তো অনেক ধরন বললেন আপনি যে অনেক ধরনের বা অনেক কারণে লক্ষণগুলো জ্বর হিসেবে প্রকাশ পায়। সাধারণত বিশেষ করে এখন এই যে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, এই সময়টাতে আসলে কোন ধরনের জ্বর বেশি আপনারা দেখে থাকেন? আমি যদি একটু বলতে পারি যে সর্দি জ্বর বা ঠান্ডা যে ভাইরাল ফিভার যেটি বলছিলেন, এটি শিশুদের ক্ষেত্রে বিশেষ করে খুব বেশি আমরা দেখে থাকি। সেক্ষেত্রে আসলে কি করা উচিত এই জাতীয় জ্বরে তাৎক্ষণিকভাবে? যখনই আপনার আমাদের বলা হচ্ছে সিজন চেঞ্জ হয়, গরম থেকে ঠান্ডার দিকে আসা শুরু হয়, তখনই কিন্তু আমরা একটা সহজ ভাবে বলি ফ্লু, অর্থাৎ যেটাকে ঠান্ডা জ্বর বলে আর কি, সেটার প্রকোপ কিন্তু অনেক বেশি বাড়বে। কারণ এই সময় অনেক বেশি ভাইরাস চারিদিকে থাকে এবং খুব কমন হচ্ছে যে আমাদের নাক মুখ দিয়ে এই ভাইরাসগুলো ঢুকবে এবং ঢুকার পরে সাধারণত যে জ্বরটা হবে এটা হচ্ছে তীব্র জ্বর হবে এবং গায়ে ব্যথা, কিন্তু তার ক্ষেত্রে অনেক বেশি সর্দি থাকবে, গলায় ব্যথা, খেতে গিয়ে গলায় ঢুক গিলতে ব্যথা করা অথবা কাশি। তো এই ক্ষেত্রে কাশিগুলো সাধারণত প্রথম দিকে শুকনো শুকনো থাকে, শেষের দিকে হয়তো গিয়ে কিছু কাশির সাথে কফও বের হতে পারে। এই সাধারণত ঠান্ডা জ্বর। তো এই জন্য আমাদেরকে যেহেতু বাচ্চাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা বয়স্কদের, তাদেরই কিন্তু এই ধরনের ফ্লু অথবা ভাইরাল ফিভারগুলো বেশি হয়। তো প্রতিরোধ হিসাবে আমি যেটা বলবো যে সবার আগে তো ঠান্ডা আসতে হবে এবং সে যদি ঠান্ডাটাকে সঠিকভাবে প্রতিরোধ করতে পারে তাহলে কিন্তু মাত্রাটা অনেক বেশি কমে যাবে। তো এই জন্য আমাদের এখানে দেখা যায় যে আমাদের এখানে গায়ে হয়তো অনেক বেশি কাপড় চোপড় দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের যে মুখমণ্ডল এটার ক্ষেত্রে কিন্তু কেয়ার অনেক কম। অনেক বাচ্চারা নাক মুখ দিয়ে সেটাই কিন্তু খোলা থাকে, একটু খোলা থাকে। আরেকটা হচ্ছে যে যখন কোথাও বের হচ্ছে তখন বাতাসটা আসলে ঠিক কোন দিকে আসতেছে সেটা যদি একটু খেয়াল করা হয় তাহলেও কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো করতে পারে। কারণ এই ঠান্ডার মাধ্যমেই কিন্তু আসলে ভাইরাসগুলো আসবে এবং এই যে তীব্র জ্বর আসছে, বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে যান, অস্থির হয়ে যান, আসলে তখন কি করা উচিত এই তীব্রতাটার সময়? এক্স্যাক্টলি, এটা খুব ভালো প্রশ্ন করছেন। আমাদের এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে। একটা হলো যে কমনলি যখন অনেক জ্বর চলে আসে বাবা মারা করে কি কপালে অনেক বেশি জল দিতে থাকে, জলপট্টি বলা হয় যেটা। কিন্তু আসলে জ্বর তো আর শুধু কপালে থাকে না, সারা শরীরেই আসছে জ্বর। এই জন্য আপনি যে চিন্তা করেন আমাদের শরীরে শুধুমাত্র 1% মনে হচ্ছে কপালটা, 99% কিন্তু অন্য অংশ, এবং সেখানে যদি শুধু জল দেওয়া হয় তাহলে জ্বর কমার কোনো সুযোগ থাকে না। তো এই জন্য আমি বলবো যদি দেওয়া হয় তাহলে সমস্ত শরীরটাকেই দেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা হলো যে আপনি খুব ঠান্ডা পানি ব্যবহার করবেন না, ঠান্ডা পানি ব্যবহার করলে বরঞ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। মানে হচ্ছে ঈষদুষ্ণ যেটাকে আমরা লিকুয়ার ওয়াটার বলি অথবা ঈষদুষ্ণ। এবং সবচেয়ে ভালো হচ্ছে যদি কোনো একটা কাপড়ের সঙ্গে এটা ধুয়ে মুছে দেওয়া হয়। তো এখানে কিছু পদ্ধতি আছে, পদ্ধতিগুলা যদি আমাদের মানুষরা ফলো করে আমার মনে হয় অনেক লাভ হবে। একটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা হাতে একই রকম ভাবে ব্যবস্থা করলেন, তার 5 মিনিট পরে আরেক হাতে করেন, তারপরে আপনি পায়ে করেন, তারপর অপোজিট। এইভাবে যদি আপনি একটা পায়ে করে ঘোরাতে থাকেন তাহলে কিন্তু জ্বরের মাত্রাটা ধীরে 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 কমে যাবে। আচ্ছা, এটা একটা সাইকেল মেইনটেইন করতে হবে। এবং এই সাইকেলটা যদি আপনি দীর্ঘ সময় মেইনটেইন করেন তাহলে কিন্তু জ্বর তীব্রভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, এমনকি বাইরের দেশে কিছু গবেষণা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই পদ্ধতিতে কেউ যদি আপনার স্পঞ্জিং করে এবং জ্বরের জন্য করে, সেটা আমরা যে প্যারাসিটামল অথবা অন্যান্য ওষুধ দিয়ে থাকি তার সমপরিমাণ কাজ করে। আচ্ছা, কিন্তু আমাদের এখানে ধৈর্য কম থাকে, এই জন্য আমরা প্যারাসিটামল শুরু করে দিই এত লম্বা। এক্স্যাক্টলি। আর তাছাড়া একটা পর্যায়ে এসে কিন্তু জ্বর কিন্তু অনেক উপকারী। মানে ধরেন আপনি 100 ডিগ্রি ফারেনহাইট রাখেন তাহলে কিন্তু অনেক ভাইরাস ব্যাকটেরিয়া মারা যাবে। তার উপরে চলে গেলে কিন্তু আমাদের শরীরের জন্য একটু সমস্যা, সেই ক্ষেত্রেই হয়তো আমরা জ্বরের জন্য কোনো ওষুধপত্র দিয়ে থাকেন। আচ্ছা, তো আরো কিছু জ্বরের কথা বলছিলেন যে টাইফয়েড বা ম্যালেরিয়া জনিত, সেই ক্ষেত্রে আসলে করার কি থাকে? সেক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করেন এই জাতীয় রোগীদের? আচ্ছা, যখন জ্বরের রোগীগুলো আসে প্রথম দিনে তো পরিষ্কারভাবে বুঝতে পারা যায় না এটা কি আসলে ভাইরাল জ্বর হয়েছে নাকি টাইফয়েড নাকি ম্যালেরিয়া। তো সেক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি। আরেকটা হচ্ছে যে জ্বরের জন্য আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি। স্বাভাবিকভাবে যেটা বললাম এটার বাইরে বাইরে প্যারাসিটামল ট্যাবলেট আছে। প্যারাসিটামল ট্যাবলেট দিলেও জ্বরের মাত্রাটা কমে আসবে। একেবারে সম্পূর্ণ অন্তর্নিহিত কারণটা যদি নাও ভালো হয়, জ্বরটা মাত্রাতিরিক্ত যাবে না। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এর মধ্যে দিয়েও অনেক সময় দেখাবে যে প্যারাসিটামল দিলেও জ্বরের মাত্রাটা পুরোপুরি নাও কমতে পারে। সেক্ষেত্রে প্যারাসিটামল কিছু সাপোজিটরি আছে, পায়খানা আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা অনেক উপকারী হয়।
তবে খেয়াল করতে হবে যে আমাদের এখানে একটা সবার টেন্ডেন্সি আছে যে সাপোজিটরি একটু জ্বর আসলে দিয়ে দেওয়া, কিন্তু সাপোজিটরি আসলে খুব সহজজাত জিনিস না। এটা 104 ডিগ্রি টেম্পারেচার আসলে যদি কারো হয় তাহলে তখনই দিতে হবে, এবং দিনে 2বারের বেশি ব্যবহার করা যাবে না। আচ্ছা, আর ভাইরাল জ্বর নাকি টাইফয়েড নাকি ম্যালেরিয়া নাকি অন্য কোনো নাকি টিউবারকুলোসিস, যে কারণেই হয়ে থাকুক, এটা আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন তারপর আমরা সেটি করি। কবে থেকে কখন থেকে? সাধারণত এটা ডিপেন্ড করবে জ্বর রোগীটা আমাদের কাছে কবে আসছে। সাধারণত প্রথম দিনেই ইনভেস্টিগেশন করে যে অনেক লাভ হয় তা না, 2-3 দিন পর থেকে যদি ইনভেস্টিগেশন করা হয় সেটার রেজাল্টটা ভালো আসে, এবং সেইভাবেই আপনারা তাকে যদি অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা দিতে সেক্ষেত্রে অবশ্যই যাতে ডাক্তারের পরামর্শ নিয়েই রোগীরা অ্যান্টিবায়োটিকটা খান, সেই আশা থাকলো সবার। আর অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জ্বর এবং এর চিকিৎসা এবং এর ধরন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানলাম। আশা করছি আমাদের অতিথির পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসবো বাকি আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা ফোকাস করবো হচ্ছে পেট্রোল মাসলে। এটাকে আমরা বলবো হচ্ছে ডাম্বেল বাটারফ্লাই। অনেক সময় দেখা যায় যে অনেক সময় মানে জিমে বাটারফ্লাই মেশিনটা করছে না, কাজ করছে না, অথবা অনেক জিমে বাটারফ্লাই মেশিনটা পারফেক্ট মেশিনটা থাকে না, মেশিনটা থাকে না, যার কারণে যেভাবে লাগা উচিত পেট্রোল মাসলায় সেভাবে লাগছে না। যখন বাটারফ্লাই মেশিনটা যখন আসেনি তখন দেখা যায় যে আমরা এই যে এক্সারসাইজটা করতাম, আমরা ডাম্বেলে করতাম, এক্সারসাইজ করতাম। তো এখন আবার দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যদিও তারা মেশিনে করছে, কিন্তু এরপরে দেখা যায় এক্সারসাইজটা আবার পিক আপ করছে। রিজন হচ্ছে একটা মেশিনে যতগুলো মাসলে মানে হিট করার কথা ওইভাবে আসলে হয় না, কিন্তু যদি আমরা ডাম্বেল দিয়ে যদি করি তাহলে হয় কি যে স্ট্যাবিলাইজার সহ যে সমস্ত ফ্রি মাসলগুলো থাকে প্রত্যেকটা মাসলে কিন্তু মানে হয়ে যায়, হিট হয়ে যায়। এতে হয় কি মানে আমরা যেইটা পাই মানে সুবিধাটা পাই যে শেপিংয়ের সাথে সাথে কিছুটা ম্যাসিভনেসটাও চলে আসে। আর এক্সারসাইজটা মানে সুবিধা হচ্ছে এই, আপনি বাসাতে বসেও মানে খুব লো ওয়েটের মাধ্যমে যদি এক্সারসাইজটা করেন তাহলে বাটারফ্লাই যে এইটা বেনিফিটটা সেই জিনিসটা আপনি খুব সহজেই পাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা বাটারফ্লাইটা মারছি কেন, বাটারফ্লাইটা মারা রিজনলি হচ্ছে কিন্তু পেট্রোল মাসলটাকে শেপ করার জন্য, এটা কিন্তু ম্যাস বিল্ডিং না। এই জন্য খেয়াল করবেন যদি চেস্টের শেপ চান আপনি ভালো, বিশেষ করে আপার পেক্স যদি আপনারা এই চান মানে শেপ চান তাহলে এই এক্সারসাইজটা অবশ্যই আপনারা চেস্টের যে প্রোগ্রামে লাস্টের দিকে যদি করেন তাহলে চেস্টের শেপিংটা খুব ভালোভাবে আসবে। এখন দেখুন আমরা কীভাবে এটা করছি, মুভমেন্টটা করছি। ওকে, রেডি, আপ। ওকে, এটা খেয়াল রাখবেন যে আপনার হাতটা মাটির থেকে 90 ডিগ্রি থাকবে, এখন স্ট্রেট লাইনে থাকবে, স্ট্রেট লাইন। ওকে, এই জিনিসটাকে আপনি স্টেবল করে রাখবেন। স্টেবল করে রাখার জন্য কিন্তু অলরেডি শোল্ডার ডেলসে সব জায়গায় কিন্তু এটা কিন্তু পড়ছে, প্রেশারটা কিন্তু পড়ছে। ওকে, নাও গো মুভমেন্ট। ইয়েস, আমরা যেভাবে মেশিনে যেভাবে আমরা ফ্লাই মারি সেম মোশনটাকে আমরা সিমুলেট করছি, কিন্তু এখানে আমরা এই যে এটা পাচ্ছি এই ওয়েটটাকে কিন্তু আমার কন্ট্রোল করতে হচ্ছে। তার মানে কি কন্টিনিউয়াস কিন্তু এখানে একটা টেনশন কিন্তু ডেলস এবং শোল্ডারে এবং ট্র্যাপসে কিন্তু পড়ছে। তার মানে কি হচ্ছে আমরা তিনটা মাসলকে একসাথে কিন্তু আমরা হিট করছি, এবং তার সাথে যে জিনিসটা পাচ্ছি আমরা একদম ফার্স্ট যে প্রাইমারি যে বেনিফিটটা আপার পেক্সটা কিন্তু ডেভেলপ হচ্ছে। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন যে আপার পেক্সটা কিন্তু পুরো ফোকাসটা কিন্তু পড়ছে আপার পেক্স। ওকে, আর আপার পেক্সের যে ডেফিনেশনটা এটা যদি আপনার ট্র্যাপস এবং শোল্ডার এবং ডেলস যদি ডেভেলপ না করে কিন্তু তাহলে আপার পেক্সের ডেফিনেশনটা কিন্তু খুব একটা আসে না। এই জন্য যে জিনিসটা হয় যে এক্সারসাইজের মাধ্যমে আপার পেক্সটা ডেভেলপ হচ্ছেই, ওগুলো যদি সেকেন্ডারিভাবে হচ্ছে মানে এটা হয়ে যায় মানে ডেভেলপটা যে জিনিসটা হয়ে যায়, এই কারণে ডেফিনেশনটা অথবা অ্যাস্থেটিক লুকসটা খুব ভালোভাবে চলে আসে। প্রিয় দর্শক, আপনার কিংবা আপনার পাশের মানুষটির হঠাৎ করেই শরীরের কোনো অংশ যদি কালো হতে থাকে অস্বাভাবিকভাবে, সেক্ষেত্রে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হঠাৎ করে আপনার হাত বা পা কালো হয়ে যেতে পারে। আমরা যদি এর কারণটা খুঁজতে যাই, আমরা প্রায় সময় যে কারণগুলো পেয়ে থাকি সেটি হচ্ছে যে হাতের কিংবা পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। এই রক্তনালী কী কারণে আসলে বন্ধ হয়? বিশেষ করে যাদের হার্টের ভালভে প্রবলেম আছে, অথবা কারো দীর্ঘদিন ধরে হয়তোবা তার পায়ের বা হাতের রক্তনালীগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, হঠাৎ করে সেই রক্তনালীটি বন্ধ হয়ে যেতে পারে। তখন যে জায়গাটি বন্ধ হয়ে গেছে তার পরবর্তী অংশটি বা নিম্নাংশটি কিন্তু হঠাৎ করে কালো হয়ে যেতে পারে। এবং এই কালো হওয়া হচ্ছে পচন শুরুর প্রাথমিক অবস্থা, এবং এই রুগীকে যদি 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে চিকিৎসা দেওয়া না হয় তাহলে কিন্তু তার পাটি পচন ধরে যেতে পারে, এমনকি আক্রান্ত এই পাটি কেটে ফেলে দিতে হতে পারে। অতএব আরেকটি বিষয় আপনাদের মনে রাখা উচিত
যাদের অনেক সময় আমাদের যে গলা আছে, গলা একটি বাড়তি হাড় থাকতে পারে, এটিকে সার্ভাইকাল রিব বলি আমরা, অথবা তীব্র কোনো ঠান্ডার পরিবেশে গেলে অনেকের আঙ্গুলও কালো হয়ে যেতে পারে। অতএব আপনার হাতটির আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল অথবা হাত বা পায়ের কোনো একটি অংশ হঠাৎ করে যদি কালো হতে থাকে, আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, আপনার রক্তনালীটি হয়তো বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ না খেয়ে এক্স রে বা এমআরআই এ জাতীয় পরীক্ষা করে সময় নষ্ট না করে আপনার উচিত হবে দ্রুত একজন ভাস্কুলার সার্জনকে দেখানো। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্বতন্ত্র ভাস্কুলার সার্জারি বিভাগ আছে। এখানে এ জাতীয় চিকিৎসকদেরকে আপনারাও পাওয়ার সুযোগ পাবেন। তাদের শরণাপন্ন হলে আশা করা যায় যে আপনার এই হাত বা পাটিকে আমরা বিপদ থেকে, অর্থাৎ কেটে ফেলার হাত থেকে রক্ষা করতে পারবো। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনে আজকের হেলথ টিপস। উঁচু হিলে কোমর ব্যথা হতে পারে, তাই কোমর ব্যথা যাদের কিছুতেই ছাড়ছে না তারা হিল পরা ছেড়ে দিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। সিজোফ্রেনিয়া এমনই একটা রোগ যার 1/4 ভালো হয়ে যায়, 1/4 একেবারেই ভালো হয় না, আর বাকি যে 50% হাফ, সেটা হলো গিয়ে ভালো হইতে থাকে, খারাপ হইতে থাকে, এবং সেটা ট্রিটমেন্ট মেডিকেশন ছাড়া আর কিছু না। তো যখন একটা রোগী লম্বা সময় ধরে চলতে থাকে এবং রোগটাই ক্রনিক ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট যারা দেন তাদেরও হাতে কিছু থাকে না। মানে অনেক সময় অনেকে মনে করেন, অনেকে ভাবেন যে এই ট্রিটমেন্ট করতে করতে বোধহয় অসুস্থ হয়ে গেল, ট্রিটমেন্ট করতে করতে বোধহয় আর ওষুধ ছাড়তে পারে না, আর অনেকে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।